তাহলে আমরা আগের দিন পড়েছি যে 16 তারিখ নাকি? 16, 12, 16 না 17, 16ই থাক, 16ই মনে হচ্ছে। এখানে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের প্রথম পার্টটা পড়েছি। হ্যাঁ, যেখানে আমরা দেখেছি Rn ইজ প্রপোর্শনাল টু n স্কোয়ার। তারপরে আমরা দেখেছি En ইকুয়াল টু মাইনাস 13.6 বাই n স্কোয়ার ইন ইভি হাইড্রোজেনের জন্য। হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন ধরনের ডেরিভেশন হেন তেন এগুলো করেছি। এবং এই পার্টটা এখান থেকে বর্ণালী কি কি ধরনের বর্ণালী তৈরি হবে এই সমস্ত ডিসকাশন আমরা আগের দিন করেছি, অফলাইনেও করেছি, আবার অনলাইনেও করেছি। আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এক্স রশ্মি। এখান থেকে মোটামুটি শিওর একটা কোশ্চেন আসবেই আসবে। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল, এবং এটা বোঝাটা খুব সহজ, কিন্তু তোমাকে ঠিকঠাক ভাবে একবার বুঝে নিতে হবে যে এক্স রশ্মি কি। প্রথমে আমরা পড়বো কি, কিভাবে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, কত ধরনের হয়, কত ধরনের হয়, রশ্মি যেহেতু তার কম্পাঙ্ক কতটা হতে পারে, তার তরঙ্গ দৈর্ঘ্য কতটা হতে পারে, আর এর সম্বন্ধে একটা সূত্র আছে যেটা হচ্ছে মোজলের সূত্র। বিজ্ঞানী মোজলে একটা সূত্র দিয়েছিল, এই মোজলের সূত্রটা আমাদের জানতে হবে। তাহলে মোটামুটি চ্যাপ্টারটা শেষ। এবং এই মোজলের সূত্রের কি কার্যকারিতা, এবং এর মোজলের সূত্র আসার আগে কি ছিল, পরে কি হলো, এই সমস্ত জিনিসগুলো আমরা জানতে হবে। তার আগে প্রথম আমরা তাহলে দেখি এক্স রশ্মি কি। এক্স রশ্মি হচ্ছে প্রথমত হচ্ছে যে এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যদি হয়, তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যা যা কোয়ালিটি সবগুলো নেবে ইএম ওয়েভ, ইএমডব্লিউ, ইএম ওয়েভ। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যা যা বৈশিষ্ট্য আছে সেগুলো নেবে। শূন্য মাধ্যমে আলোর বেগে যায় c ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ভ্যাকিউমে শূন্য মাধ্যমে। তারপরে কোনোভাবেই ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ডিফ্লেক্টেড হবে না, ই এবং বি দ্বারা নো ডিফ্লেকশন হবে। এই সমস্ত যে সমস্ত প্রপার্টিগুলো আমরা পড়েছিলাম তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে, সব কিছু কোয়ালিটি কিন্তু এখানে মেনটেন হবে। এক্স রশ্মি হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং এর ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাগুলো ছিল ই ইকুয়াল টু এইচ নিউ, নিউ মানে কম্পাঙ্ক, আবার সি ইকুয়াল টু নিউ ল্যামডা, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সি হচ্ছে আলোর বেগ। তাহলে ই ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। এই ফর্মুলাটাও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ভ্যালিড। তার মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারে আমরা যা যা পড়েছি, সেখানে দৃশ্যমান রশ্মি ছিল, এক্স রশ্মি ছিল, গামা রশ্মি ছিল। এবার এই এক্স রশ্মি পার্টটা আমরা পড়ছি, এবং আমরা ফার্স্ট দেখবো এক্স রশ্মি কি করে উৎপাদন হয়। তাহলে সেকেন্ড হচ্ছে এক্স রশ্মি কি করে উৎপন্ন হয়, এক্স রশ্মি উৎপাদন বা সৃষ্টি কিভাবে হয়। এক্স রশ্মি সৃষ্টি হয় বলছে খুব আহ, উম, গতিশীল ইলেকট্রনের কণা, গতিশীল ইলেকট্রনের কণা যখন কোনো ধাতুতে গিয়ে আছড়ে পড়ে, আছড়ে পড়ে, তখন তখন যে তড়িৎচুম্বকীয় ইএম ওয়েভ তৈরি হয় এটাকে বলা হয় এক্স রশ্মি। এক্স রশ্মির নাম কেন হয়েছে, তার কারণ হচ্ছে বিজ্ঞানী রন্টজেন এটা আবিষ্কার করেছিল, এবং তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না যে রশ্মিটা কি করে তৈরি হচ্ছে, কারণ তখনও এরকম ধরনের রশ্মি এত চোখে দেখা যায় না। দৃশ্যমান দৃশ্যমান যে রেঞ্জ, তার থেকেও এর তরঙ্গ দৈর্ঘ্য ছোট, সেই জন্য চোখে দেখা যায় না। আমরা জানি যে ভিবগিওরের পরে এটা যদি VIBGYOR হয়, তাহলে এটা ভায়োলেট, তারপরে হয় ইউভি, তারপরে হয় এক্স রে, তারপরে হয় গামা রে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ভিবগিওর পর্যন্ত আমরা দেখতে পাই দৃশ্যমান, এই ইউভি আমরা দেখতে পাই না, এক্স রে আমরা দেখতে পাই না। তার মানে চোখের সেন্সিটিভনেস তৈরি করে না। কিন্তু উনার যে ল্যাব ছিল, সেই ল্যাবে গতিশীল ইলেকট্রন নিয়ে তিনি বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতেন। কি করতেন, তিনি ইলেকট্রন একটা ছোট ফিলামেন্ট দিয়ে, এটা যদি ফিলামেন্ট হয়, ফিলামেন্ট মানে যে কোনো ধরনের ফিলামেন্ট, আমাদের যেমন টাংস্টেনের ফিলামেন্ট হয়, বাল্বে থাকে 100 ওয়াটের 60 ওয়াটের বাল্বে, সেরকম একটা ফিলামেন্টে তিনি কি করলেন, এদিকে মাইনাস প্লাস ধরো ভোল্টেজ দেওয়া হলো। ভোল্টেজ দিলে কি হবে, এখানে প্রচুর ভোল্টেজ তৈরি হবে,
ফিলামেন্টের রেজিস্ট্যান্সের জন্য এটা গরম হবে, এখান থেকে বিভিন্নভাবে ইলেকট্রন বেরোবে। এই যে ইলেকট্রনগুলো যেগুলো বেরোচ্ছে, সেই ইলেকট্রনটাকে যদি কোনো একটা পজিটিভ প্লেট দিয়ে যদি টানা হয়, তাহলে ইলেকট্রন আরো গতিশীল হবে এবং তার গতিশক্তি বাড়বে। কতটা গতিশক্তি বাড়বে? এই যে দুজনের যে ভোল্টেজের ডিফারেন্স, এর একটা নেগেটিভ ভোল্টেজ হবে, এর একটা পজিটিভ ভোল্টেজ হবে। এদের মধ্যে বিভবের পার্থক্য যদি তোমার ভি বিভব পার্থক্য হয়, ভি বিভব পার্থক্য যদি হয়, তাহলে সেক্ষেত্রে ই ইন্টু ভি হচ্ছে মোট গতিশক্তি ইলেকট্রনের, মোট গতিশক্তি। এইরকম গতিশীল ইলেকট্রন যখন এখানে আছড়ে পড়বে ইলেকট্রনগুলো, তখন এখান থেকে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক একটা ওয়েভ বেরোবে, যেটাকে উনি নাম দিয়েছেন এক্স রে। উনি কিভাবে বুঝেছেন? ওর কাছে অনেকগুলো ফটোগ্রাফিক প্লেট ছিল। সেই ফটোগ্রাফিক প্লেটে বিভিন্ন ধরনের রোজ রোজ নতুন নতুন ফটোগ্রাফিক প্লেট তিনি নিয়ে আসছেন, আর দেখছেন ওখানে দাগ 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 পড়ে গেছে। তো ওই একটা রশ্মি ডেফিনেটলি সেখানে আসছে, উনি বুঝতে পারছেন। রশ্মিটা কি তিনি জানেন না, তাই অজানা রশ্মি হিসেবে তিনি ধরে নিয়েছিলেন যে রশ্মিটির নাম হচ্ছে এক্স রশ্মি। তো এক্স রে, সেখান থেকেই তার নাম হচ্ছে এক্স রে রয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে ফ্যাক্ট, যে কোনো একটা গতিশীল ইলেকট্রন কেমন এনার্জি হবে। এর এনার্জিটা হবে ফিউ ফিউ ইলেকট্রন ভোল্ট থেকে কিলো ইলেকট্রন ভোল্ট পর্যন্ত। মানে 1 কেভি, 2 কেভি, 3 কেভি, 500 ইভি, 10 ইভি, এরকম মানে এনার্জি। তার মানে ইলেকট্রনকে ভোল্টেজ দিয়ে টানবো কত? মোটামুটি 10 ভোল্ট, 15 ভোল্ট, 20 ভোল্ট, 100 ভোল্ট, 1000 ভোল্ট, 1500 ভোল্ট, 2000 ভোল্ট, এরকম ভোল্টেজ যখন টানবো, এসে ইলেকট্রন যে ভোল্টেজ পজিটিভ ধরে আছে সে পজিটিভ হবে, এবং সেটা মেটাল হতে হবে। সেই মেটালের উপর যদি ধড়াম করে ইলেকট্রন পড়ে, তাহলে সেই ইলেকট্রনের গতিশক্তির কিছু অংশ বা সম্পূর্ণ অংশ, দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে গতিশীল ইলেকট্রনের গতিশক্তির কিছু অংশ বা সম্পূর্ণ অংশ তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তরঙ্গে রূপান্তরিত হয়। এবার দেখো, আমরা যখন দেখেছিলাম ফটো ইলেকট্রিক ইফেক্ট, যদি তোমাদের মনে পড়ে, ফটো ইলেকট্রিক ইফেক্ট মানে কি? আলোক তড়িৎ ক্রিয়া। এই আলোক তড়িৎ ক্রিয়া আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। এই আলোক তড়িৎ ক্রিয়ায় কেসটা কি হয়? আলোক তড়িৎ ক্রিয়ায় কেস হয় কি? আমি এখানে আলো ফেলি, পাতের মধ্যে আলো আমরা ফেলি, নির্দিষ্ট একটা কম্পাঙ্কের আলো ফেলি, তার উপর মেটালের উপর, আর তার রেজাল্টে ইলেকট্রন বেরোয়। আর এখানে কি হয়? এখানে একটা ধাতু আছে, এই ধাতু পাটা গ্রিন করি। এখানে একটা ধাতু আছে, এই ধাতুটার উপর আমরা ইলেকট্রন ফেলি, গতিশীল ইলেকট্রন ফেলি, বেশ এনার্জেটিক ইলেকট্রন গুলোকে ফেলি। ফেলে সেখান থেকে আমার কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোয়, মানে এখানে তরঙ্গ বেরোয়। তাহলে এখানে তরঙ্গ ফেলে ইলেকট্রন বেরোয়। এটা হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে কারণ। আর এই যে এক্স রে উৎপাদনের ক্ষেত্রে এইটা হচ্ছে কারণ, এইটা হচ্ছে রেজাল্ট। তার মানে এই জন্য মাঝে মাঝে তোমাদের দেখবে, তোমাদের কোশ্চেন পড়ে যে আলোক তড়িৎ ক্রিয়া এবং এক্স রে উৎপাদন পরস্পর বিপরীত ধর্মী দুটি প্রক্রিয়া। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট ইজ জাস্ট অপোজিট টু দ্য এক্স রে প্রোডাকশন। এক্স রে প্রোডাকশনের যে প্রসেস, তার একেবারে উল্টো পদ্ধতি হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে এবার আমরা দেখব যে কতটা যে শক্তিটা উৎপন্ন হয় তার কম্পাঙ্ক কতখানি, তরঙ্গ দৈর্ঘ্য কতখানি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স রে উৎপাদনের যে এক্স রে তৈরির প্রসেসটা কিরকম, যদি আমি দেখি পরীক্ষাগারে এক্স রে তৈরি হচ্ছে, সেরকম প্রসেসটা কিরকম। এখানে কি করা হয়? একটা নল নেওয়া হয়, যেটাকে বলা হয় কুলিজ নল।
কুলিজ নল, এটা বায়ুশূন্য একটা টিউব। এবং এখানে কি করা হয়, এরকম দেখতে টিউবটা হয়। এরকম একটা টিউব হয়। এখানে তোমার ফিলামেন্টটা থাকে, আর এখানে থাকে তোমার মেটালটা। এটা হচ্ছে মেটাল। আর এটা হচ্ছে ভ্যাকিউম, বায়ু শূন্য করা হয়, পাম্প আছে, পাম্প দিয়ে ভ্যাকিউম করা হয়। এবং এখান থেকে যে ইলেকট্রন গুলো যাবে, সেই ইলেকট্রন গুলো এখানে আছড়ে পড়বে, আছড়ে পড়ে এখান থেকে তোমার এক্স রশ্মি তৈরি হবে। তো এটা সিম্পল একটা প্রসেস। এবং এখানে যেহেতু গরম হয় এই মেটালটা, এর মধ্যে ছোট ছোট ঠান্ডা জল গিয়ে আবার বাইরে গরম জল বেরিয়ে আসে। আর এইটা হচ্ছে নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ। এদিকে জুড়ে দেবে একটা ব্যাটারি দিয়ে, যত ভোল্টেজ দেবে দিতে পারো। তো এইভাবে এক্স রে তৈরি হয়। এটা মানে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই হয়তো কোশ্চেন পড়ে না। স্টিল এরকম একটা নল থাকে। আর আমরা যখন এক্স রে করি, তখন কিন্তু সেই এক্স রে করার সময় কিন্তু ডাইরেক্ট তখনই এক্স রেটা কিন্তু তৈরি করা হয় এবং আমাদের শরীরের মধ্যে ফেলা হয়। তো যাই হোক, এবার আমরা দেখতে যাই যে উৎপন্ন এক্স রের, উৎপন্ন এক্স রশ্মির এক্স রশ্মি উৎপন্নের কারণ, এটা আমরা জানবো। কিভাবে উৎপন্ন হয় এবং অ্যাকচুয়ালি কেন তৈরি হয়, তার দুটো প্রসেস আছে, প্রসেস আছে, দুটো প্রক্রিয়া হয়। সেজন্য দুটো প্রক্রিয়ার জন্য দুভাবে এক্স রশ্মি তৈরি হয়। তাই তার দু ধরনের নাম হয়। কি রকম? একটা পদ্ধতি হচ্ছে, একটা পদ্ধতিকে বলা হয় নীরবচ্ছিন্ন এক্স রে। একটা পদ্ধতিতে যে এক্স রে তৈরি হয় তাকে বলা হয় নীরবচ্ছিন্ন এক্স রশ্মি। আর ২ নাম্বার প্রসেস যেটা আছে তাকে বলা হয় বৈশিষ্ট্যমূলক এক্স রে। এই এই জিনিসটা তোমাদের খালি মেইনলি ভালো করে বুঝতে হবে। বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। এই দুটো জিনিস যদি খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারি, তাহলে এক্স রে সম্বন্ধে আমাদের কোন রকম কোন ফান্ডা কিন্তু ক্লিয়ার, মানে আনক্লিয়ার থাকবে না, পুরো পরিষ্কার হয়ে যাবে। নিরবচ্ছিন্ন বর্ণালী যেটা হয়, সেখানে যেটা হয় যে এই যে ইলেকট্রন গুলো যখন যাচ্ছে, ইলেকট্রন কণাগুলো যখন যাচ্ছে, তখন এখানে যে অ্যাটম গুলো আছে তার পজিটিভ নিউক্লিয়াস বিভিন্ন দিকে আছে, ধাতুর পজিটিভ নিউক্লিয়াস আছে। তখন কি হয়, এই নিউক্লিয়াস গুলো এদেরকে ধরে টেনে নেয়। মানে এখানে যে ইলেকট্রনটা যাচ্ছিল সে গিয়ে এরকম বেঁকে যাবে। কারণ এই পজিটিভ, যদি আমি এটাকে ধরে নিই এটা দূরে আছে, একটা নিউক্লিয়াসের কথা যদি আমি বিবেচনা করি, তাহলে এরকম হবে। আবার এইখানে যে নেগেটিভ আছে সে এইদিকে বেঁকে যাবে। তার মানে এখানে যে এর এনার্জি যদি আমি ধরি যে কে আছে, এই বেঁকে যাওয়ার জন্য বা এখানে ধাক্কা খাওয়ার জন্য, এই যে রোটেশন হলো, তার জন্য ওর একটা এনার্জি লস হবে এবং এখানে কে মাইনাস ডেল্টা কে হয়ে যাবে। কারণ যে গতিশক্তিতে ও যাচ্ছিল, তাকে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের জন্য ও যখন বেঁকে যাবে, তখন যেটা হয় সেটা হচ্ছে এই বরাবর, যে দিক বরাবর ও যাচ্ছিল সেই দিক বরাবর তার মন্দন হবে। কারণ বেগটা অন্যদিকে ঘুরে যাচ্ছে। তাহলে ইলেকট্রনের ইলেকট্রন কণাগুলি ধাতুর নিউক্লিয়াসের দরুন নিউক্লিয়াসের পজিটিভ আধানের জন্য আকর্ষিত হয়ে ইলেকট্রন তার গতিপথের দিকে বেগ কমিয়ে ফেলবে, গতিপথের দিকে শক্তি হারাবে। এই যে শক্তিটা হারাবে ডেল্টা কে, এই শক্তিটাই তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গতে কনভার্ট হবে।
সেটাকেই আমরা বলবো এক্স রশ্মি। তার মানে কি? তার মানে হচ্ছে এটাই, বৈশিষ্ট্যমূলকটা আমি পরে বলছি। নীরব চিহ্নটা আরেকটু ক্লিয়ারলি বলি, এটাকে ইংরেজিতে বলা হয় কন্টিনিউয়াস এক্স রে। কন্টিনিউয়াস মানেই হচ্ছে নীরব চিহ্ন। এখানে তাহলে গল্পটা কি দাঁড়ালো? এখানে দাঁড়াচ্ছে যে এখানে ইলেকট্রন গুলো যাচ্ছে, ইলেকট্রন গুলো যে কে এনার্জি নিয়ে যাচ্ছে, এখানে নিউক্লিয়াস আছে, কোনো একটা জায়গায় নিউক্লিয়াস আছে, তার জন্য এরা যখন বেরোচ্ছে তখন এর এনার্জি কে মাইনাস ডেল্টা কে হচ্ছে। কখনো এই যে এনার্জিটা যেটা পড়ে থাকছে, সেই এনার্জিটা ডেল্টা কেটা কখনো কম হবে, সেটা বেশি হতে পারে, আবার ডেল্টা কে এর মান কে এর সমান হতে পারে, মানে পুরো এনার্জিটাই লস করে গেল। এটা হচ্ছে গতিশক্তি, কেটা হচ্ছে গতিশক্তি। আর এটা হচ্ছে ফাইনাল গতিশক্তি, এটা হচ্ছে ইনিশিয়াল গতিশক্তি, প্রাথমিক গতিশক্তি যখন ইলেকট্রনটা বেরোচ্ছে। তার মানে এটা কে আই, আর এটা আমি বলতে পারি কে এফ। তাহলে কে আই মাইনাস কে এফ যেটা হবে, এইটা সমান হবে ডেল্টা কে। তার মানে হচ্ছে লস ইন লস ইন কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। এই যে লস হলো এইটাই হবে দিস লস ইকুয়াল টু এইচ নিউ। তাহলে আমাকে বলো যে এই যে ফাইনাল যে ডেল্টা কেটা হলো, এই ডেল্টা কে এর ম্যাক্সিমাম মান কত হতে পারে, মিনিমাম মান কত হতে পারে? ডেল্টা কে যেটা আছে এর ম্যাক্সিমাম মান কত হতে পারে? ডেল্টা কে এর মিনিমাম মান কত হতে পারে? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? একটা এনার্জি নিয়ে ইলেকট্রন প্রথমে গিয়ে ধাতুর উপর আছে বললো, এটা ধাতু, এখানে ধাতু আছে, ধাতু পৃষ্ঠে আছে বললো, সেই ধাতুর মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের দরুন সে অ্যাট্রাক্টেড হলো, তার ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল। তাহলে প্রথমে যে ডাইরেকশনে ও যাচ্ছিল, সেই ডাইরেকশনে যে বেগটা ছিল, সেই বেগটা কমে গেল। তার ফলে আধান মন্দীভূত হলো। আধান যখন ত্বরান্বিত হয় বা মন্দীভূত হয়, তখন সেক্ষেত্রে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিকিরণ হয়। এবার সেই যে বিকিরণটা হবে, সেই বিকিরণটা হচ্ছে এক্স রশ্মি। এখন শক্তির যদি আমি সংরক্ষণ সূত্র করি, তাহলে আমরা যদি ধরে নিই যে ওর প্রাথমিক গতিশক্তি ছিল কে আই, ফাইনাল গতিশক্তি ইলেকট্রনের ফাইনাল গতিশক্তি কে এফ, তাহলে যে পরিমাণ লস করেছে সে পরিমাণ ধরে নাও এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরিয়েছে, তাহলে ডেল্টা কে শক্তির। এবার আমি জিজ্ঞাসা করছি ডেল্টা কে এর মান সব থেকে বেশি কি হতে পারে, সব থেকে কম কি হতে পারে? যদি ইলেকট্রন, এখানে তো একটা ইলেকট্রন নয়, এখানে তো ঝাঁকে ঝাঁকে প্রচুর ইলেকট্রন যায়, কোটি 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 ইলেকট্রন আঘাত মারছে, সবাই কি সমান সমান এনার্জি লস করবে? অ্যান্সার হচ্ছে না। কি আছো, একটু আওয়াজ দাও। লসটা হচ্ছে ডেল্টা কে, এইটা হচ্ছে এক্স রশ্মির শক্তি। এইটা হতে পারে, এইটা সমান হচ্ছে কে ইনিশিয়াল মাইনাস কে ফাইনাল। এবার ধরে নাও কোনো ইলেকট্রন, কোনো একটি ইলেকট্রন ইলেকট্রন কোনো শক্তি খরচ করেনি, কোনো শক্তি লস করেনি ধরে নাও। যদি লস না করে, তাহলে কে আই ইকুয়াল টু কে এফ হবে। ইলেকট্রন স্মুথ বেরিয়ে গেছে, স্মুথ বেরিয়ে গেছে, একটা তো ইলেকট্রন নয়, কোটি কোটি ইলেকট্রন। তাহলে ইলেকট্রনটা ধরো স্মুথলি বেরিয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে ডেল্টা কে ইকুয়াল টু জিরো হবে, এক নাম্বার কেস। দু নাম্বার কেস এটা হতে পারে যে ইলেকট্রন তার সম্পূর্ণ শক্তি খরচ করে ফেলেছে, ইলেকট্রন তার সম্পূর্ণ শক্তি খরচ করেছে। তার মানে তখন কে এফ ইকুয়াল টু পাতি জিরো, শেষে আর কোনো এনার্জি নাই, পুরোটাই তড়িৎচুম্বকীয় তরঙ্গ হয়েছে, এক্স রশ্মি হয়েছে। তার মানে তখন ডেল্টা কে ইকুয়াল টু পাতি কে আই মাইনাস কে এফ এর জায়গায় জিরো বসবে। তার মানে কে হবে
কে আই ইকুয়াল টু যদি আমি কে ধরি, তাহলে এই ডেল্টা কে এর মান হবে 0 হতে পারে থেকে ম্যাক্সিমাম হবে কে এনার্জি। তাহলে ইলেকট্রনের যে এনার্জি সেই এনার্জি পর্যন্ত এক্স রশ্মির ম্যাক্সিমাম এনার্জি হতে পারে। এই ফ্যাক্টটা আমাদের জানতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে নির্গত বা সৃষ্ট এক্স রশ্মির তরঙ্গ, সৃষ্ট এক্স রশ্মির শক্তি 0 থেকে কে অবধি হতে পারে। তাহলে এখানে অতএব সৃষ্ট এক্স রশ্মির কম্পাঙ্ক 0 থেকে 0 থেকে কে বাই নিউ অবধি হতে পারে। কারণ কম্পাঙ্ক ইকুয়াল টু যদি নিউ হয় কে বাই এইচ অবধি হতে পারে। কারণ এইটা যদি এনার্জি হয় তাহলে আমরা জানি ই ইকুয়াল টু এইচ নিউ। ই এর মান একবার 0 বসাও, তাহলে ই এর মান যদি আমি 0 বসাই তাহলে আমি পাবো 0, নিউ ইকুয়াল টু 0 পাবো। আর ই এর মান যদি কে বসাই তাহলে নিউ ইকুয়াল টু পাবো কে বাই এইচ। সুস্মিতা, বুঝতে পারছিস? ক্লিয়ার? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম কত হবে, মিনিমাম কত হবে? এখানে যেমন আমি দেখতে পাচ্ছি মিনিমাম কম্পাঙ্ক হচ্ছে 0। তাহলে কম্পাঙ্ক যখন 0 হয় আমরা কি জানি? তরঙ্গ দৈর্ঘ্য সমান সি বাই কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক যখন 0 তখন তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা হচ্ছে ইনফিনিটি, অসীম। 0 বসিয়ে দিয়ে নিচে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য অসীম মানে শক্তি নাই। আর মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য যেটা ল্যামডা মিনিমাম, সেটা সমান হচ্ছে সি বাই নিউ ম্যাক্সিমাম। নিউ ম্যাক্সিমাম সমান কত? কে বাই এইচ। তার মানে আমি লিখতে পারি সি বাই কে বাই এইচ সমান হচ্ছে এইচ সি বাই কে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এক্স রশ্মির ক্ষেত্রে একটি মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য থাকে। এই যে মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে বলা হয় কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে যদি আমরা বলি ল্যামডা মিনিমাম, তাহলে এইচ ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মিনিমাম, এইটা ইকুয়াল টু হবে কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। সর্বোচ্চ গতিশক্তি যদি সবটাই তরঙ্গ দৈর্ঘ্যে মানে সবটাই এক্স রশ্মিতে তৈরি হয় তাহলে এরকম হবে। এবার যদি তোমাকে কেউ কোশ্চেনে জিজ্ঞেস করে, কোশ্চেনে যদি বলে যে একটি ইলেকট্রন ভি পজিটিভ ভি ভোল্টেজ এর দ্বারা ত্বরণ পেয়ে একটি ধাতুতে আছড়ে পড়লো, তাহলে সৃষ্ট এক্স রশ্মির ম্যাক্সিমাম কম্পাঙ্ক এবং মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে কি করে করব? এই কোশ্চেনই এইচএসে পড়বে, 2 নাম্বার। তাহলে প্রথমে আমাকে এখানে দেখো এই যে ফর্মুলাটা মনে রাখতে হবে, ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মিনিমাম সমান ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কত হবে? ভি ভোল্টেজে যদি অ্যাট্রাক্টেড হয়, ই ইন্টু ভি। আমরা জানি আমরা জানি যদি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ভি,
ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে? ইলেকট্রনের ক্ষেত্রে হবে W ইকুয়াল টু ইলেকট্রনের উপর কৃতকার্য E ইন্টু ভি। ভি হচ্ছে ভোল্টেজ। তাহলে যতটা পরিমাণ কৃতকার্য হয় এটা হচ্ছে কৃতকার্য। তার উপর যতটা পরিমাণ কৃতকার্য করা হয় সেটাই তার গতিশক্তিতে কনভার্ট হয়। তাহলে গতিশক্তি সমান হবে E ইন্টু ভি। গতিশক্তি মানে কে। এবার আমার মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য যদি বলি তাহলে ম্যাক্সিমাম শক্তি। মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম শক্তি মানে হচ্ছে যা তার গতিশক্তি ছিল পুরোটাই তড়িৎচুম্বকীয় তরঙ্গে পরিণত হয়েছে। তাহলে কে ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মিনিমাম, এইটা সমান বলছে ই ইন্টু ভি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা মিনিমাম সমান হচ্ছে এইচ সি বাই ই ভি। এইটা হচ্ছে তোমার ফর্মুলা। এখানে সব ভ্যালু বসিয়ে দিলে তুমি ল্যামডার মান পেয়ে যাবে। ওকে। যদি তরঙ্গ দৈর্ঘ্য চাই, এই তরঙ্গ দৈর্ঘ্য বললাম, যদি কম্পাঙ্ক চাই, ম্যাক্সিমাম কম্পাঙ্ক, সর্বোচ্চ কম্পাঙ্ক চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলে দেবো কে সমান এইচ নিউ ম্যাক্স সমান হচ্ছে, কে সমান এইচ নিউ ম্যাক্স, কে মানে গতিশক্তি ইলেকট্রনের, এটা হচ্ছে ই ইন্টু ভি সমান হচ্ছে এইচ নিউ ম্যাক্স। তাহলে নিউ ম্যাক্স সমান ম্যাক্সিমাম তরঙ্গ কম্পাঙ্ক সমান ই ভি বাই এইচ। এগুলো বসাবে, এত হার্ড যে হবে। আর ওখানে বসালে যদি এসআই ইউনিটে বসাই তাহলে মিটার হবে। সেই মিটারকে আমরা কনভার্ট করে নিতে পারি অ্যাংস্ট্রমে। 10 দিয়ে গুণ করে দেবো। ন্যানোমিটার করতে গেলে 10⁹ দিয়ে গুণ করে দেবো। মাইক্রোমিটার চাইলে 10⁶ দিয়ে গুণ করে দেবো। সেরকম করে এসআই আমরা বার করব সিম্পল প্রসেসে, কোনো শর্টকাট না করে। কারণ ডিরেক্ট শর্টকাট করলে 2 নাম্বার যদি দেয় তাহলে সেক্ষেত্রে তোমার 2 নাম্বার করার কোনো জায়গা থাকবে না। সুতরাং বসিয়ে 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 কিন্তু দেখবে। ওকে। এইবার বর্ণালীটা কেমন হবে? এখনো পর্যন্ত কিন্তু আমরা করছি নীরব ছিন্ন, নীরব ছিন্ন এক্স রশ্মি। এর বর্ণালীটা কেমন হবে? বর্ণালীর ইংরেজি কি? বর্ণালীর ইংরেজি হচ্ছে স্পেকট্রাম। এটা মানে কি? এটা মানে হচ্ছে এটার এক্স অক্ষতে থাকে, হয় থাকে তরঙ্গ দৈর্ঘ্য, না হলে থাকে কম্পাঙ্ক। তাহলে আমরা একবার তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে করব, একবার কম্পাঙ্ক দিয়ে করব। আর ওয়াই অক্ষে এটা থাকে তোমার তীব্রতা। তার মানে এটা কি দেয়? এটা দেয় কত তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি কত তীব্রভাবে বেরোচ্ছে, সেটা হচ্ছে এর স্পেকট্রা। তাহলে যে এক্স রশ্মিগুলো বেরোলো ধাক্কা খেয়ে ইলেকট্রন আছড়ে পড়ার পর, ধাতুতে আছড়ে পড়ার পর যে এক্স রশ্মিগুলো বেরোলো তাদের কিন্তু সবারই কম্পাঙ্ক একই নয়। তাই জন্য আমরা ম্যাক্সিমাম কম্পাঙ্ক, সবারই তরঙ্গ দৈর্ঘ্য একই নয়। তাই আমরা বললাম মিনিমাম একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তারপর কিন্তু একদম ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে আমরা দেখলাম তরঙ্গ দৈর্ঘ্য বললে এর একটা মিনিমাম ভ্যালু হয়, মিনিমাম ভ্যালু হয়। তাহলে মিনিমাম ভ্যালু আমি ধরে নিলাম এইখানে একটা আছে, এইটাকে আমি ধরলাম কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য, কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইটা যদি আমি প্লট করি নিরবচ্ছিন্ন বর্ণালী, তাহলে দেখতে পাবো এটা এরকম করে গিয়ে এইভাবে হয়। ওকে। ধীরে 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 যত তোমার তরঙ্গ দৈর্ঘ্য কমতে থাকবে তত তোমার কিন্তু তোমার এইটা চেঞ্জ হতে থাকবে, মানে কমতে থাকবে। তরঙ্গ দৈর্ঘ্য একদম ইনফিনিটি মানে শক্তি কিন্তু জিরো। না আমি একবার দেখে নিই প্লটটা। ঠিক আছে। এবার এবার হচ্ছে যদি আমি এইটাকেই কম্পাঙ্কের সাথে করি তাহলে কি হবে? তীব্রতা ভার্সেস কম্পাঙ্ক যদি করি, এটা যদি তীব্রতা হয়, এদিকে যদি কম্পাঙ্ক হয়, কি হতে পারে বলো? এই প্লটটায় আমরা জানি কম্পাঙ্কের একটা ম্যাক্সিমাম মান হয়। যে এক্স রশ্মি তৈরি হচ্ছে তার কম্পাঙ্কের
ম্যাক্সিমাম মান হয়, তার চেয়ে বেশি হয় না। তাহলে ম্যাক্সিমাম যদি মান হয় এটাকে ধরলাম সর্বোচ্চ কম্পাঙ্ক। তারপর দেখা যায় প্লটটা এরকম করে আসে, কারণ জিরো কম্পাঙ্ক মানে কোনো এক্স রে প্রোডাকশন হয়নি, তার তীব্রতাটাও জিরো হবে কারণ শক্তি তো নাই। আর সর্বোচ্চ কম্পাঙ্কে খুব কম থাকবে, তার চেয়ে বেশি আর কোনো এক্স রে থাকবে না। এইটা হচ্ছে শুধুমাত্র নীরব ছিন্ন বর্ণালী। নীরব ছিন্ন বর্ণালী, এটা আমরা বুঝলাম। তাহলে নীরব ছিন্ন বর্ণালীর একটা স্পেকট্রাম থাকে, আমরা জানি কখনো যদি জিরো হয় এনার্জি জিরো হতে পারে, এনার্জি ম্যাক্সিমাম হতে পারে, সেই জন্য এরকম একটা আমরা কিন্তু একটা স্পেকট্রাম পাবো। এবার আমরা জানার চেষ্টা করছি বৈশিষ্ট্যমূলক এক্স রে, 2 নাম্বার যেটা সেটা বোঝার চেষ্টা করছি। বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, ইংরেজিতে এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক এক্স রে। এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন? পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা বিজ্ঞানের জন্য। এই জিনিসটাই আবিষ্কার করে মোজলে বিখ্যাত হয়েছিল এবং আমাদের পর্যায় সারণীর বিশাল 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 হেল্প করেছেন। এটা কি হয় বলছে, ইলেকট্রন গুলো যখন আছড়ে পড়ে, ইলেকট্রন গতিশক্তি, প্রবল গতিশক্তি সম্পন্ন সম্পন্ন ইলেকট্রন, ইলেকট্রন যখন ধাতব পৃষ্ঠে আছড়ে পড়ে, আছড়ে পড়ে তখন নিউক্লিয়াসের উপস্থিতির জন্য, নিউক্লিয়াসের উপস্থিতির জন্য তাদের গতিপথ বিক্ষেপিত হয় এবং তার জন্য যে বর্ণালীটা তৈরি হলো সেটা আমরা আলোচনা করলাম নীরব ছিন্ন বর্ণালী। এই নীরব ছিন্ন বর্ণালী ছাড়াও, এই ঘটনা ছাড়াও ইলেকট্রনগুলি, ইলেকট্রনগুলি ধাতুর বিভিন্ন কক্ষপথের ইলেকট্রনের সাথে, বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের সাথে, ইলেকট্রনের সাথে সরাসরি সংঘর্ষ করতে পারে। ফলে ফলে সেই ইলেকট্রন, ইলেকট্রনগুলি ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে অসীমে চলে যায়। অসীমে যেতে পারে এবং ওই কক্ষপথে, ওই কক্ষপথে ইলেকট্রনের ভ্যাকান্সি তৈরি করবে, শূন্যতা। ইলেকট্রনের ভ্যাকান্সি মানে শূন্যতা সৃষ্টি করবে। এই শূন্যতা পূরণ করার জন্য, শূন্যতা পূরণের জন্য উচ্চ কক্ষপথ থেকে ইলেকট্রন ওই কক্ষপথে জাম্প করবে এবং একটি জাম্প করতে গেলেই আমরা জানি উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে যখন জাম্প করে তখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ ছাড়ে, একটি তড়িৎচুম্বকীয় বিকিরণ করবে এবং এইটি তৈরি হবে আলাদা আর একটা এক্স রশ্মি। এই এক্স রশ্মিটাকে আমরা বলি বৈশিষ্ট্যমূলক এক্স রে।
কেন বৈশিষ্ট্যমূলক বলি? তার কারণ হচ্ছে এটা কি বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? ধরে নাও এখানে এই যে নিউক্লিয়াসটা আছে তার চারিদিকে এটা ধরে নে K কক্ষ, এটা ধরে নাও L কক্ষ, এটা ধরে নাও M কক্ষ। এবার এখান দিয়ে ধরে নাও ইলেকট্রন গুলো আসছে সব ঝাঁকে গতিশীল ইলেকট্রন গুলো আসছে। ইলেকট্রন, এনার্জেটিক ইলেকট্রন। এখান থেকে ধরে নাও এনার্জেটিক ইলেকট্রন গুলো আসছে। তাহলে এখানে যে ইলেকট্রন গুলো ঘুরছে ধরে নাও কথার কথা একটা ইলেকট্রন গিয়ে ধ্রাস করে একে ধাক্কা মারলো, আর ধাক্কা মারার দরুন এই ইলেকট্রনটা ধরে নাও ইনফিনিটিতে চলে গেল। যদি চলে যায় তাহলে তো এখানে একটা ভ্যাকান্সি তৈরি হবে। তাহলে তখন এই ইলেকট্রনটা যখন পালিয়ে গেল, তো এই ইলেকট্রনের জায়গাটাকে পূরণ করার জন্য এল থেকে একটা ইলেকট্রন জাম্প মারতে পারে, এম থেকে একটা ইলেকট্রন জাম্প মারতে পারে। বুঝতে পারছো না? তাহলে এখান থেকে যখন জাম্প মারবে তখন একটা রশ্মি বেরোবে, এখান থেকে জাম্প মারলেও একটা রশ্মি বেরোবে। এই রশ্মিগুলোকে আমরা বলবো বৈশিষ্ট্যমূলক এক্স রে। তাহলে কে কক্ষে এরকম যদি ফাঁকা তৈরি হয়, কে কক্ষে যদি এরকম ইলেকট্রনের ফাঁকা তৈরি হয়, তাহলে যে ধরনের রশ্মি বেরোবে তাদেরকে বলা হয় কে রশ্মি। যদি এল কক্ষপথ থেকে কে কক্ষপথে আসে তাহলে এটাকে বলা হয় কে আলফা। যদি এম কক্ষ থেকে কে কক্ষে আসে তখন তাকে বলা হয় কে বিটা। তাহলে বলতো দেখি কে বিটা আর কে আলফা কার কার ক্ষেত্রে শক্তি বেশি হবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের? কে আলফা কে বিটা এগুলোর মধ্যে কম্পাঙ্ক কার বেশি? এক নাম্বার। তীব্রতা কার বেশি বলতে পারবে কেউ? কার কম্পাঙ্ক বেশি হবে, কার তীব্রতা বেশি হবে? এটা বুঝি, এটা আরেকবার বুঝি। তাহলে বৈশিষ্ট্যমূলক এক্স রে কি জিনিস? নিউক্লিয়াস আছে, তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে, এটা ধরো না কে কক্ষ, এটা ধরো না এল কক্ষ, এটা ধরো না এম কক্ষ। তাহলে এটা হচ্ছে কে কক্ষ, এটা এল কক্ষ, এখানে এম কক্ষ। এই কে কক্ষে বিভিন্ন ইলেকট্রন ঘুরছিল। এবার একটা ইলেকট্রন গিয়ে ধাক্কা মেরে একটা ইলেকট্রনকে ধাক্কা মেরে তাকে একদম অসীমে পাঠিয়ে দিয়েছে। যদি পাঠিয়ে দেয় তাহলে এখানে ইলেকট্রনের একটা ভ্যাকান্সি তৈরি হবে, শূন্যতা তৈরি হবে। এই শূন্যতা মেটানোর জন্য সব থেকে তাড়াতাড়ি কে আসতে পারে? একটা এল কক্ষের ইলেকট্রন। আর কে আসতে পারে? একটা এম কক্ষের ইলেকট্রন। তাই বলছে যদি যদি কে কক্ষে শূন্যতা তৈরি হয়, কে কক্ষে শূন্যতা তৈরি হয়, তবে তা এল কক্ষ থেকে ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে পারে, ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে পারে, বা সেটি এম কক্ষ দ্বারা, এম কক্ষের ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে পারে। যদি যদি আমি দেখি এল কক্ষ থেকে এল কক্ষ থেকে কে আসছে, তখন যে বিকিরণ হবে তাকে বলা হয়, নাম দিয়েছে, এটা আমার কিছু করার নাই, কে আলফা। আর এক্ষেত্রে যেটা বিকিরণ হবে সেটাকে বলছে কে বিটা, এম থেকে কে তে। তাহলে এখানে কি হলো? শূন্যতা হলো, শূন্যতা হলো কে কক্ষে। তাহলে এল থেকে কে তে যদি আসে তাহলে তাকে বলা হবে কে আলফা বিকিরণ। এম থেকে কে তে যদি আসে তাকে বলা হবে কে বিটা বিকিরণ। এবার আমি জানার চেষ্টা করছি কে আলফা বেশি শক্তিশালী না কে বিটা বেশি শক্তিশালী, কোন ক্ষেত্রে কম্পাঙ্ক বেশি হবে? কেন?
এ তো কাছাকাছি আছে তো। শক্তি স্তর তো কাছাকাছি আছে। তাহলে কম হবে। এইটা ধর -13 কথার কথা বলছি, মাইনাস কিছু একটা আছে। -13 হাইড্রোজেনের জন্যই ধর -13.6/n², তাই তো? তাহলে প্রথমটার কত হবে? -13.6, তারপরটা কত হবে? -13.6/4, তারপরটা কত হবে? -13.6/9। তাহলে যদি ডিফারেন্স করি আমি, তাহলে এইটা তো ধর, হ্যাঁ, নেগেটিভ হবে না? তাহলে এইটা হচ্ছে তোমার কম শক্তি, এইটা হচ্ছে আমার বেশি শক্তিশালী। যত দূর থেকে আসবে তত বেশি শক্তির হবে। তার মানে এবার যদি তোমাকে জিজ্ঞেস করে কার প্রবাবিলিটি বেশি, কোনটা বেশি মাত্রায় হবে, তীব্রতা কার বেশি হবে? ধর তোর বাড়িতে গন্ডগোল হলো, তাহলে তোর আরিস বা তোর বন্ধু বান্ধব যারা কাছে আছে তারা কাছাকাছি যাবে, না যে দূরে আছে সে, তার ফিলিংস বেশি হলো, সে হয়তো এসে 1,00,000 টাকা দেবে, তার হয়তো কম্পাঙ্ক বেশি, শক্তি বেশি, 1,00,000 টাকা দেবে, সে তো আসতে অনেক দেরি হবে, বা সে তো বছরে বারবার আসতে পারবে না। কিন্তু তোমার বন্ধু রোজ তোমাকে হয়তো 5 টাকা দেয়, কিন্তু তোমার কাছে বারবার বারবার যায়। এই বারবার বারবার যাওয়াটা হচ্ছে তীব্রতার সাথে রয়েছে। আর কত বেশি শক্তিশালী হবে সেটা কম্পাঙ্কের সাথে রিলেটেড। তার মানে যেহেতু এল কক্ষটা কাছাকাছি, তাই সেইখান থেকে বেশি সংখ্যক, যদি কে কক্ষে শূন্যতা হয়, তাহলে এল কক্ষ থেকে এটা ইজি তো, কাছাকাছি ঝপাঝপ ঝপাঝপ ইলেকট্রন যাবে। তাহলে কে আলফা বিকিরণের শক্তি কম, এটার শক্তি কম, কিন্তু তীব্রতা বেশি, তীব্রতা বেশি। আর কে বিটা বিকিরণের শক্তিটা বেশি তুলনামূলকভাবে, কিন্তু দূরে আছে তো, তাই তীব্রতাটা কম, সংখ্যাটা কম, বেশি বার এটা আসতে পারে না, বেশি সংখ্যক হয় না। তাহলে এখান থেকে আমরা দেখলাম, তাহলে শূন্যতা যদি কে কক্ষে হয়, কে কক্ষে হলে এল থেকে কেতে আসবে কে আলফা, এম থেকে কেতে আসবে কে বিটা, এন থেকে কেতে যদি আসে তাহলে হবে কে গামা। এইগুলোর মধ্যে শক্তির দিক দিয়ে আমরা কি বলবো? শক্তির ক্ষেত্রে হচ্ছে কে গামা ইজ গ্রেটার দেন কে বিটা ইজ গ্রেটার দেন কে আলফা। কম্পাঙ্কের দিকে শক্তি যা হবে কম্পাঙ্ক তাই হবে, এইচ দিয়ে খালি ভাগ হবে। কম্পাঙ্কর ক্ষেত্রে আমরা পাবো একই, কে গামার কম্পাঙ্ক বেশি, কারণ আমরা জানি কম্পাঙ্ক হচ্ছে সিম্পলি নিউ, শক্তি হচ্ছে ই, ই আর নিউ হচ্ছে সমানুপাতিক। তাহলে কে গামা, এইটা হচ্ছে কে বিটা, এটা হলো কে আলফা। যদি তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে বলে তাহলে কি হবে? তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে যার কম্পাঙ্ক যত বেশি, যার শক্তি যত বেশি, তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম। তার মানে এখানে লেস দেন হবে, কে গামা ইজ লেস দেন কে বিটা ইজ লেস দেন কে আলফা। আর যদি বলে তীব্রতার দিকে দিকে তাহলে আমরা জানি যেটা কাছাকাছি সেটা সব থেকে বেশি তীব্র হবে। তার মানে কে আলফা সব থেকে বেশি হবে, গ্রেটার দেন কে বিটা তার চেয়ে একটু কম হবে, কে গামা নগণ্য বললে চলে, এটা ভেরি স্মল, নগণ্য, প্রায় নগণ্য। এবার শূন্যতা যদি এল কক্ষে হয়, এমন একটা ইলেকট্রন এল কক্ষের ইলেকট্রনকে ধাক্কা মেরে বার করে দিয়েছে, গ্যাপ করে দিয়েছে, তাহলে শূন্যতা যদি এল কক্ষে হয়, যদি এটা কম কম পরিমাণে হয়, এল কক্ষে যদি হয়, তাহলে এল এর পর এম আছে, তাহলে এম থেকে এল এ আসবে, এটাকে বলছে এল আলফা। এন থেকে এল এ আসবে, এটাকে বলছে এল বিটা। এগুলো এগুলো হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রে, এগুলো হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রে। এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও হচ্ছে এল বিটার শক্তি গ্রেটার দেন এল আলফা শক্তির দিক দিয়ে, কিন্তু তীব্রতার দিক দিয়ে যদি আমি দেখি, তীব্রতার দিক থেকে যদি দেখি, তাহলে অবশ্যই তীব্রতা হচ্ছে এল আলফার বেশি এল বিটার চেয়ে, কারণ এটা কাছাকাছি। যদিও এই এল আলফা এল বিটা এগুলো কম হয়, কম পরিমাণে হয়,
সব থেকে বেশি পরিমাণে হয় কে আলফা কে বিটা, সব থেকে বেশি প্রবাবল হয় কে আলফা কে বিটা, এটা সবচেয়ে বেশি পরিমাণে হয়। তাহলে আমরা এখানে নিরবচ্ছিন্ন বর্ণালী কেমন পেয়েছিলাম? তাহলে এক্স রশ্মি যখন আমি পাবো তখন শুধু তো নিরবচ্ছিন্ন পাবো না, নিরবচ্ছিন্নও যখন থাকবে, ইলেকট্রন যেমন এই রকম করে বেঁকে বেঁকে যাচ্ছে, তার সাথে সাথে ইলেকট্রন গিয়ে ধাক্কা মেরে দিয়েছে, নকআউট করেছে, শূন্যতা করেছে এবং সেখানে বৈশিষ্ট্যমূলক এক্স রে তৈরি করেছে। এই দুটো ফলাফলই আমি একসাথে পাবো, এই দুটো ফলাফল একসাথে পাবো, নিরবচ্ছিন্ন পাবো, বৈশিষ্ট্যমূলকও পাবো। তাহলে নিরবচ্ছিন্নের প্লট কিরকম ছিল? যদি আমি তীব্রতার সাথে, যদি আমি তীব্রতার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যদি আমি প্লট করি, তাহলে আমরা দেখেছিলাম নিরবচ্ছিন্নর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের একটা মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য থাকে, যাকে বলা হয় কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য, কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য যেটা মিনিমাম। তারপর দেখেছিলাম এরকম হয়, এইটা হচ্ছে তোমার নিরবচ্ছিন্ন। তার সাথে সাথে, তার সাথে সাথে কিছু এক্স রে আমরা কে আলফা কে বিটা পাবো। তাহলে বলো তরঙ্গ দৈর্ঘ্যের দিক দিয়ে যদি এরকম একটা কে আলফা বলি, এরকম একটা কে বিটা বলি, তাহলে কে কে আলফা হবে? বাঁ দিকেরটা না ডান দিকেরটা? কোনটা কে আলফা হবে, বাঁ দিকেরটা না ডান দিকেরটা? এইদিকে বাড়ন্ত তরঙ্গ দৈর্ঘ্য, এইদিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, এটা যদি দুটো কে বলি, তাহলে কোনটা কে আলফা হবে, কোনটা কে বিটা হবে? কার শক্তি বেশি, কে আলফা কে বিটার মধ্যে কার শক্তি বেশি? শক্তি কার বেশি? শক্তি কার বেশি কে আলফা কে বিটার মধ্যে? কে বিটার শক্তি বেশি, কে বিটার বেশি। কে বিটা মানে হচ্ছে দূর থেকে আসছে, এল থেকে আসছে। তাহলে কে বিটার যদি শক্তি বেশি হয়, এর তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। তার মানে এইটা হবে কে বিটা, এইটা হবে কে আলফা, কারণ এটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে মেপেছি। এইদিকে কম তরঙ্গ দৈর্ঘ্যতে আগে কে বিটা থাকবে, এটা বেশি শক্তি, বেশি শক্তি। কিন্তু এবার আমাকে বলো তো দেখি তীব্রতা কার বেশি? তীব্রতা তো কে আলফার বেশি, এটা বেশি তীব্র, এটা কম তীব্র। তাহলে এই জিনিসটাকে যদি কনসিডার করে এই এই তীব্রতা যদি এতটা হয়, এর তীব্রতা অনেকটা হবে, এই দুটো দিয়ে যদি আমি প্লটটা করি, তাহলে দেখতে হবে এরকম করে গিয়ে এইটা, এইটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটা হচ্ছে তীব্রতা এক্স রশ্মির, তাহলে এইটা হবে এরকম করে গিয়ে একটা ছোট কে বিটা তৈরি হবে, তারপরে কে আলফা তৈরি হবে, তারপরে এরকম করে নেমে যাবে। এইটা হবে কে বিটা, এইটা হবে কে আলফা। এটা হচ্ছে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এক্স রশ্মির যে স্পেকট্রাম বা বর্ণালী, সেটা এরকম দেখতে। তাহলে এই যে এই জিনিসটা যদি আমরা করি, যেটা করলাম আমরা এক্স রশ্মি বর্ণালী তীব্রতা ভার্সিস তরঙ্গ দৈর্ঘ্য করলাম, যদি আমি এটাকে তীব্রতা ভার্সিস কম্পাঙ্ক করি তাহলে কি হবে? এটা পেলাম মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য, নিয়ে এরকম করে এলো, একটা ছোট্ট এরকম হবে, তারপরে একটা লম্বা হবে, তারপরে গিয়ে এটা এরকম করে পড়ে যাবে। প্রথমটা হবে কে আলফা, এই কে বিটা, পরেরটা হবে কে আলফা, এর শক্তি কম। আর এইটা হচ্ছে কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কাট অফ যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়, তরঙ্গ দৈর্ঘ্যের যদি একটা মিনিমাম মান হয়, তাহলে কম্পাঙ্কের একটা ম্যাক্সিমাম মান হবে। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ কম্পাঙ্ক, কারণ আমরা জানি এরা হচ্ছে পরস্পর পরস্পরের অনন্যক, সর্বোচ্চ কম্পাঙ্ক হলো। আর আমরা দেখতে পাচ্ছি কে বিটার শক্তি বেশি, তাহলে এইটা তো এরকম করে গিয়ে, এরকম করে গিয়ে এরকম হয়, এর উল্টোটা। তাহলে কে বিটার শক্তি বেশি, তাহলে এরকম জায়গায় কে বিটা থাকবে বেশিতে, কে বিটা, আর কে আলফা কাছাকাছি থাকবে, তীব্র বেশি, এটা হবে কে আলফা। তাহলে এটা দেখতে অ্যাকচুয়ালি কিরকম হবে, এরকম করে গেল কে আলফা, সরি এটা আগেই তুলে দিলাম,
এরকম করে গিয়ে কে আলফার একটা পিক দেবে, তারপরে এসে কে বিটার একটা পিক দেবে, তারপরে এটা এরকম নেমে যাবে। তাহলে কম্পাঙ্কের সাথেও কিন্তু আমরা এরকম করে গ্রাফ প্লট করতে পারি। ওকে, এইবার হলো কি বুঝতে পারলি সবাই? যারা আছি একটু আওয়াজ ফাওয়াজ দে, বুঝতে পেরেছিস কি? আর কেউ বুঝতে পারিসনি? ক্লিয়ার তো? দু ধরনের দু ধরনের এক্স রশ্মি আছে, দু ধরনের উৎপত্তির কারণ আলাদা, দু ধরনের, এবং যেটা নিরবচ্ছিন্ন বর্ণালী তার নির্দিষ্ট কোনো কম্পাঙ্ক নাই। বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মিরই কেবলমাত্র নির্দিষ্ট কম্পাঙ্ক আছে। তাই নিরবচ্ছিন্ন বর্ণালী দিয়ে আমি কোন ম্যাটেরিয়ালের উপর খেলেছি, সেই ম্যাটেরিয়াল বা কোন ম্যাটেরিয়ালের উপর ইলেকট্রন আঘাত খেয়েছে, যাকে টার্গেট বলা হয়, যার উপর গিয়ে ইলেকট্রনের রশ্মিটা পড়েছে, ইলেকট্রনের বিম গিয়ে পড়েছে, সেটা কে, সেটা ডিটারমাইন করতে পারবো না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ছোট কোশ্চেন, ফিউ কোশ্চেন্স। কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য, কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য বা বা সর্বোচ্চ কম্পাঙ্ক কি, সর্বোচ্চ কম্পাঙ্ক কি টার্গেট ধাতুর উপর, টার্গেট ধাতুর উপর নির্ভর করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমাকে জানতে হবে টার্গেট কে। টার্গেট মানে যে ধাতুর উপর আছড়ে পড়ে। টার্গেট ধাতু মানে কি? যে ধাতুর উপর, যে ধাতুর উপর ইলেকট্রন, ইলেকট্রন রশ্মি আছড়ে পড়ার ফলে, আছড়ে পড়ার ফলে এক্স রশ্মি তৈরি হয়, সেই যে ধাতু তাকে বলা হয় টার্গেট ধাতু। এবার টার্গেট ধাতুর উপর কি নির্ভর করবে সর্বোচ্চ কম্পাঙ্ক বা মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য? কি মনে হয় বলো মতি সাহেব? কি মনে হয় নির্ভর করবে কি? সর্বোচ্চ কম্পাঙ্ক কখন তৈরি হয়? যখন ইলেকট্রন তার সম্পূর্ণ শক্তিটা লস করে ফেলে। সেটা যে ধাতুই থাকুক না কেন, তার মধ্যে কিছু ইলেকট্রন তো লস করবেই রে বাবা। সেখানে আমি লোহার জায়গায় মলিবডিনাম ইউজ করলাম, মলিবডিনামের জায়গায় টাংস্টেন ইউজ করি, যাই করি না কেন, ইলেকট্রন কিছু কিছু ইলেকট্রন তো সম্পূর্ণ তার শক্তি খরচ করবেই, আর কিছু কিছু ইলেকট্রন এমনি ফকটিয়া বেরিয়ে যাবেই। আর এই সর্বোচ্চ কম্পাঙ্ক বা কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য এগুলো নিরবচ্ছিন্ন বর্ণালীর অংশ। নিরবচ্ছিন্ন বর্ণালী কিন্তু টার্গেটের উপর নির্ভর করে না। তাহলে অ্যান্সার হচ্ছে না, করবে না। এখানে যদি আমরা ফর্মুলাটা দেখি, এটা আমরা জানি কাইনেটিক এনার্জি সমান ই ইন্টু ভি সমান এইচ নিউ ম্যাক্স, বা কাইনেটিক এনার্জি সমান ই ইন্টু ভি সমান এইচ সি বাই ল্যামডা মিন। এখানে কোথাও, এখানে কোথাও কিন্তু টার্গেটের কোনো কথা বলা নেই, সুতরাং নির্ভর করে না। ওকে, এবার সেকেন্ড সেকেন্ড কথা হচ্ছে যে এই যে বৈশিষ্ট্যমূলক কোশ্চেন, বৈশিষ্ট্যমূলক এক্স রে, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কম্পাঙ্ক কি, কম্পাঙ্ক কি টার্গেট ধাতুর, টার্গেট ধাতু পরিবর্তনের ফলে কি পরিবর্তন হবে, পরিবর্তনে পরিবর্তিত হবে কি? বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, ধরে নাও এখানে টার্গেট আছে একটা Z1E, তার কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। Z1 মানে কিছু একটা ধরে নাও প্রোটন সংখ্যা আছে +Z1, আর এখানে ধরে নাও আর একটা আছে +Z2E, তার কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ।
এটা কে সেল, এটা এল সেল, এটা এম সেল। বৈশিষ্ট্যমূলক এক্স রে মানে কি? ধরে নাও ইলেকট্রন এসে ধাক্কা মেরে এখানে একটা শূন্যতা তৈরি করেছে, এখানে একটা শূন্যতা তৈরি করেছে, ভ্যাকান্ট। এটা ধরে নাও ভ্যাকান্ট। তাহলে এখান থেকে ইলেকট্রন আসতে পারে, এটাকে আমরা বলেছি কে আলফা। এখান থেকে এম থেকে ইলেকট্রন আসতে পারে, এটাকে নাম দিয়েছি কে বিটা। তাহলে এটাকে কে আলফা 1 ধরলাম, কে বিটা 1 ধরলাম। এখান থেকে একটা আসতে পারে, এটা হচ্ছে কে আলফা, এটাকে কে আলফা 2 দিলাম। এখান থেকে এখানে আসতে পারে, এটার নাম হচ্ছে কে বিটা 2। এবার আমি বলছি কে আলফা 1 এবং কে আলফা 2 এদের কম্পাঙ্ক কি একই হবে? তাহলে প্রশ্ন হচ্ছে কে আলফা 1 এবং কে আলফা 2 এদের কম্পাঙ্ক কি একই হবে? বলো, কেউ বলতে পারবে? দেখো আমরা শক্তির যে স্তর, এটা তো একটা শক্তি স্তর E1, এটা তো E2, এটা তো E3। আমরা জানি E2 টা বড়, E2 ইজ গ্রেটার দেন E1। যত উঁচুতে যাব তত বেশি বেশি শক্তি হয়, কারণ নেগেটিভটা কমে কমে আসে। তাহলে এখান থেকে যে এইচ নিউটা বেরোবে সেটা হবে E2 মাইনাস E1। এবার আমরা জানি এই যে ই এর যে ফর্মুলা EN, সেখানে দেখবে ইট ইজ প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বলে একটা টার্ম আছে, হ্যাঁ কি না? জেড স্কোয়ার বাই এন স্কোয়ার একটা টার্ম আছে। কিন্তু দেখেছিস না দেখিসনি? হ্যালো 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 হ্যালো। আমরা যে বোরের থিওরি করেছি সেখানে যে ফর্মুলাটা পেয়েছি EN ইকুয়াল টু -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এত ইলেকট্রন ভোল্ট। এটা বোর থিওরি কাদের জন্য অ্যাপ্লিকেবল? বোর থিওরিটা অ্যাপ্লিকেবল হচ্ছে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য, যাদের বাইরে একখানা ইলেকট্রন আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু যদি হাইড্রোজেন নাও হয়, অন্য ধরনেরও হয়, তাহলে এই যে নির্ভরশীলতা জেড এর সাথে, এই ফর্মুলাটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু জেড এর সাথে নির্ভরশীলতাটা চেঞ্জ হয় না। তার মানে এই E1, এই E2 যেগুলো আমরা বলছি, এগুলো সবাই প্রপোর্শনাল টু জেড স্কোয়ার। তাহলে অবশ্যই কে আলফা 1 এবং কে আলফা 2 এদের কম্পাঙ্ক আলাদা হবে, আলাদা হবে। এবং কেমন আলাদা হবে? ডেল্টা ই ইজ প্রপোর্শনাল টু জেড স্কোয়ার। তাহলে ই ইকুয়াল টু এইচ নিউ ইজ প্রপোর্শনাল টু জেড স্কোয়ার। তাহলে নিউ ইজ প্রপোর্শনাল টু, সরি, এখানে যদি আমি দেখতে পাই এখানে বিভিন্ন ধরনের ফর্মুলা থাকবে, তার মানে এটা জেড এর সাথে একটা ফর্মুলা আকারে যাচ্ছে। তাহলে জেড বাড়লে এটা বাড়ে। বেসিক্যালি এটা আমরা বলতে পারি যে ডিরেক্ট এই ফর্মুলা আমরা বলতে পারবো না, কারণ কি? কারণ বোরের থিওরি হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য। এটা কে 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 হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম ডবল প্লাস, এগুলোর জন্য প্রযোজ্য। তাই সব ক্ষেত্রে আমরা বলতে পারবো না ডিরেক্ট এরকম জেড স্কোয়ার এরকম না বলে। আমরা যেটা বলতে পারি, এটা এটা ডিরেক্ট না বলে আমরা বলতে পারি যে এনার্জি ডিফারেন্স বা কম্পাঙ্ক বাড়বে জেড বাড়তে থাকলে। তাহলে জেড বাড়লে কে আলফা এর কম্পাঙ্ক বাড়ে। এটা দেখেছেন, কম্পাঙ্ক বাড়ে। এই জিনিসটা কিন্তু বিজ্ঞানী মোজলে দেখেছেন। বিজ্ঞানী মোজলে এটা দেখেছেন। তিনি কি দেখেছেন? তিনি বলছেন এই যে বৈশিষ্ট্যমূলক এক্স রে, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, এই এক্স রশ্মির কম্পাঙ্ক নিউ, এটা হচ্ছে টার্গেট ম্যাটেরিয়াল, টার্গেট ধাতুর যে জেড পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা জেড তার বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। তিনি দেখেছেন।
সরি রুট নিউ, এটা উল্টোটা বললাম, এটা হচ্ছে রুট নিউ ইজ প্রপোর্শনাল টু জেড। তাহলে এর বর্গমূল কম্পাঙ্কের বর্গমূল পারমাণবিক সংখ্যার সাথে সমানুপাতিক। তিনি কি এক্সপেরিমেন্ট করেছিলেন? তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন যে এক্স রে প্রোডাকশন করছেন, এক্স রে তৈরি করছেন। তৈরি করতে গিয়ে তিনি বিভিন্ন ধাতু ইউজ করেছেন, যার উপর ধাক্কা লাগবে বিভিন্ন ধাতু ইউজ করেন। বিভিন্ন ধাতু ইউজ করে প্রত্যেকের এই কম্পাঙ্ক নিউ কে আলফা এটা নোট করেন। কে আলফার যে নিউ কম্পাঙ্ক সেটা নোট করেন। নিয়ে এরকম করে একটা টেবিল বানান। একটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে জেড। সেই এই যে জেড গুলো তিনি দেখলেন, জেড গুলো পরপর পরপর বসালেন, সেখানে কম্পাঙ্ক পেলেন। আর তার সাথে রুট নিউ যদি তিনি দেখছেন, এই রুট নিউ এর সাথে জেড এর যদি প্লট করে তিনি দেখছেন, ডাইরেক্ট জেড এর সাথে রুট নিউটা একদম স্ট্রেট লাইন হচ্ছে। এই যে কম্পাঙ্কটা এটা জেড এর সাথে সমানুপাতিক হচ্ছে। তার মানে রুট নিউ ইজ প্রপোর্শনাল টু জেড। এইটা হচ্ছে মোজলের সূত্র। এই সূত্র থেকে তিনি কি সিদ্ধান্তে আসেন? এখানে জেড এর সাথে সাথে পারমাণবিক ক্রমাঙ্কর সাথে সাথে শক্তিটা কিন্তু সমানুপাতিক হয়, পারমাণবিক ভরের সাথে সাথে নয়। তখন তিনি বললেন যে আমাদের যে মেন্ডেলিভের সূত্র ছিল যে বিভিন্ন পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, সেটা ভুল। বরং পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এই যে মেন্ডেলিভের যে কারেকশনটা, সূত্রের যে কারেকশনটা, সেই কারেকশনটা কিন্তু বিজ্ঞানী মোজলের দ্বারা হয়। কিভাবে হয়? তিনি এই কম্পাঙ্কের সাথে জেড এর প্লট করে দেখছেন এক্স্যাক্ট স্ট্রেট লাইন। আর যখন তিনি এ এর সাথে প্লট করছেন, দেখছেন কোনো সমীকরণই তিনি পাচ্ছেন না। তার মানে এই যে জিনিসটা, এটা থিওরিটিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যালি এটা কিন্তু প্রমাণ করা যাচ্ছে। মোজলে এখান থেকে বলল যে ফার্স্ট এর কারেকশনে কি হলো, যে মেন্ডেলিভের সূত্রে পারমাণবিক গুরুত্ব চেঞ্জ হলো। পারমাণবিক গুরুত্ব যে কথাটা লেখা ছিল সেটা পরিবর্তিত হয়ে গেল পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা তার মানে আর ওয়েট এ থাকলো না, হলো জেড। জেড ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর কি ল্যান্থানাইড, যারা তোমার লা থেকে লু পর্যন্ত লালু যে হচ্ছে বিরল মৃত্তিক মৌল যারা, এই বিরল মৃত্তিক মৌলর ক্যারেক্টার বুঝতে পারছিল না। এটা এই রুট নিউ ইকুয়াল টু ইজ প্রপোর্শনাল টু জেড থিওরি দিয়ে এবং তার এই যে ফর্মুলা, সেখান থেকে বিভিন্ন কম্পাঙ্ক আমরা পেলাম, জেড এর সাথে তারা চেঞ্জ করছে। তাই তারা পরপর পরপর কি বসবে না বসবে তাদের থিওরি কিন্তু পুরো ক্লিয়ার হলো এখানে। কিছু কিছু জায়গায় মেন্ডেলিভ ফাঁকা রেখে দিয়েছিল। এই পটাশিয়াম ক্যালসিয়াম 20-40, পটাশিয়াম 19-40, এরকম ধরনের কিছু কিছু জিনিস পাওয়ার পরেও উনি বুঝতে পারছিলেন না কাকে আগে বসাবে কাকে পরে বসাবে। তিনি তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বসিয়ে দিয়েছে। এই জিনিসগুলো যদি আমরা দেখি অ্যালং জেড, যদি আমি ব্যাপারটাকে সাজাই, তাহলে সেক্ষেত্রে মেন্ডেলিভ সূত্রের যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেগুলো সব ভরাট হয়ে যায়, যদি আমরা মোজলের সূত্রটাকে মেনে নিই এবং ব্যবহার করি। মোজলের সূত্র, মোজলে যে কাজ, এই মোজলের কাজ কিন্তু, এই সূত্র কিন্তু হ্যাজ হিউজ ইম্প্যাক্ট অন আওয়ার পিরিয়ডিক টেবিল। এই যে পিরিয়ডিক টেবিলটা কমপ্লিট করার জন্য মোজলের এই আবিষ্কারটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত আজ থাক। পরের দিন এখানকার প্রবলেমস
করব কালকে, নিয়ে চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। ওকে? চলো বাই, বাই। আর কেউ নেই?